গতকাল তীব্র গরমের পর প্রবল বর্ষণ এবং তাতে স্বস্তি পেয়েছিল রাজ্যবাসী, এবং আজকে সুপ্রিম কোর্টের যে সংক্ষিপ্ত রায় তাতে কিছুটা হলেও কি স্বস্তির নিঃশ্বাস ছাড়ছে রাজ্য সরকার? এই প্রশ্ন উঠছে, তার কারণ সর্বোচ্চ আদালত 2016 এসএসসির পুরো প্যানেল বাতিলের কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চের যে রায়, সেখানে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে 16 জুলাই পর্যন্ত। স্থগিতাদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত, এবং আদালতের এইটা পর্যবেক্ষণ যে যোগ্য এবং অযোগ্য যারা চাকরি পেয়েছেন তার পৃথকীকরণ যদি সম্ভব হয় তাহলে প্যানেল বাতিল ন্যায্য নয়। তবে এরই সঙ্গে শর্তও আরোপ করেছে আদালত, চাকরিরত যারা তাদের মুচলেখা দিতে হবে, অযোগ্য প্রমাণে বেতন ফেরত দেবেন। তবে বেআইনিভাবে চাকরি প্রাপকদের বিরুদ্ধে সিবিআই তদন্তে কলকাতা হাইকোর্টের যে রায় তা বহাল রেখেছে সর্বোচ্চ আদালত। আগামী 1 ঘন্টায় আমাদের তা নিয়ে আলোচনা চলবে, কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো আজকে সর্বোচ্চ আদালতের যে নির্দেশ এবং যে পর্যবেক্ষণ, তাতে বড় বিষয় কি উঠে এলো। সুপ্রিম কোর্ট 16 জুলাই পর্যন্ত যোগ্য অযোগ্য সবার চাকরি বহাল রেখেছে, অযোগ্যদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশও বহাল রয়েছে। এখনই চাকরি যাচ্ছে না 2016 এসএসসির প্রায় 26,000 চাকরি প্রাপকদের। হাইকোর্টের নির্দেশে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ, নিয়োগে অতিরিক্ত শূন্যপদের সৃষ্টিকারী যারা, তাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত চলবে, কিন্তু কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না, স্পষ্ট নির্দেশ সুপ্রিম কোর্টের, অর্থাৎ নো কোয়ারশিভ অ্যাকশন একদম স্পষ্ট জানিয়ে দিয়েছে সর্বোচ্চ আদালত। সরাসরি কথা বলবো, নয়াদিল্লি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ, তোমার সঙ্গে ফিরদৌস শামীমকে আমি দেখতে পাচ্ছি। বিজেন্দ্র, কি হলো আজকে সর্বোচ্চ আদালতে, কি বললেন মহামান্য প্রধান বিচারপতি? দেখো সবজিৎ, ফিরদৌস শামীম আমার সঙ্গেই রয়েছেন, তার থেকে আমরা জেনে নেব তিনি কোর্টের মধ্যে ছিলেন কি। আজকে কোর্ট অর্ডার যেটা দিয়েছে যে 16 জুলাই নেক্সট হিয়ারিং হবে, তার আগে কলকাতা হাইকোর্টের রায়ের উপর স্টে লাগিয়ে দিয়েছে, তার থেকে জেনে নেব। দাদা, আজকে যদি আমরা বেসিক দেখি রিপোর্টটাতে 16 জুলাই তো নেক্সট হিয়ারিং হবে, আজকে কোর্ট কি? আজকে কোর্ট যে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন মহামান্য বিচারপতি দেবাংশু বসাক এবং মহামান্য বিচারপতি মোহাম্মদ সাব্বার রাজদের বেঞ্চের যে নির্দেশ ছিল, কিন্তু দুটো রাইডার দিয়েছেন। এক, সিবিআই ইনভেস্টিগেশন যেমন চলছিল সেরকম চলবে। দ্বিতীয় হচ্ছে, ইন দ্য মিনহোয়াইল যে স্যালারি উইথড্র করবে, সেই স্যালারি যদি পরবর্তীতে আইডেন্টিফাইড হয়ে যায় যে তাদের চাকরি বাতিল হবে, অযোগ্য চাকরি প্রাপক, তাহলে কিন্তু সেই স্যালারি তাদের ফেরত লাগবে। আজকে এই স্থগিতাদেশ সেটা কিন্তু একেবারেই অন্তর্বর্তীকালীন এবং সেটা বলতে পারেন প্রসিডিউরাল। তার কারণ কি, আপনারা দেখেছেন নিশ্চিতভাবেই যে যতজন কাউন্সিল তারা অ্যাপয়েন্টেড ছিলেন তারা প্রত্যেকে কিন্তু শুনানিতে সাবমিশন রাখতে পারেননি, এবং আজকে যেহেতু স্বল্প সময়, যদিও আজকে সারাদিনই মামলাটি শুনানি হয়েছে, কিন্তু অনেক কাউন্সিল এনগেজড এই ম্যাটারে, তো ফলে শুনানি সম্পূর্ণ হয়নি। এক, দ্বিতীয় হচ্ছে যে আমাদের পক্ষ থেকেও যেমন আমরা কিছুটা সাবমিশন রেখেছি, কিন্তু পুরো সাবমিশন আমরা রাখতে পারিনি, ফলে এই যে ধরুন সময়ের স্বল্পতার জন্য এটা বলতে পারেন যে একটা সময়। আপনাদের একটা ছোট সাবমিশন ছিল যেটাতে বিকাশ ভট্টাচার্যকে আমরা শুনলাম বলতে, তিনি বলছেন কি যদি এই যে যোগ্য এবং অযোগ্যকে পার্থক্য করা যায়, সেক্ষেত্রে যোগ্যরা চাকরি পাক, এটা অ্যাফিডেভিট দিয়ে এসএসসি জানাক কি এইটা যোগ্য রয়েছে, তাদের কোনো কমস থাকবে। আমরা একেবারে প্রথম থেকে এই কথা বলছি যে এই দায়িত্ব একেবারে আর্টিকেল 12 অথরিটিতে, এসএসসি বোর্ড এবং সরকারকে এই দায়িত্ব নিতে হবে। তার কারণ হচ্ছে এসএসসি তারা রেকমেন্ডেশন করেন, বোর্ড তার উপর ভিত্তি করে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেন এবং পরবর্তীতে তারা স্কুলে গিয়ে জয়েন করে, এটাই স্বাভাবিক নিয়ম। এখন এসএসসিকে আইডেন্টিফাই করে দিতে হবে। এসএসসি বলছে এখানে ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট আছে, কিন্তু আমরা বলছি যে কে ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন সেটা আইডেন্টিফাই করে দিতে হবে এসএসসিকেই। তার কারণ তারাই জানে, তারাই হচ্ছে রেকমেন্ডেটরি অথরিটি। আর এখানে যে এই যে দুর্নীতি, সেটা কিন্তু মাল্টিফোল্ড। আপনি ধরুন শুধুমাত্র ওএমআর শিটের নাম্বার বাড়িয়ে দিয়েছে, এটাই শুধুমাত্র একমাত্র ইস্যু নয়। যেমন ধরুন র্যাঙ্ক জাম্পিং আছে, নন লিস্টেড ক্যান্ডিডেটদের অ্যাপয়েন্টমেন্ট আছে, আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল অ্যাপয়েন্টমেন্ট আছে, রেশিও ভায়োলেশন করে অ্যাপয়েন্টমেন্ট আছে, রিজার্ভেশন পলিসি না মেনটেন করা আছে। এছাড়াও দেখবেন আরও কিছু ইললিগাল কাজ হয়েছে, যেমন ধরুন 5 সদস্যের একটা কমিটি তৈরি করে দিয়েছে, যার উপর ভিত্তি করে দেখা যায় এর আগে মহামান্য বিচারপতি সুব্রত তালুকদার সেই কমিটিকে ইললিগাল কমিটি বলেছিলেন। দাদা, কিন্তু আজকে হিয়ারিং চলাকালীন চিফ জাস্টিস 2-3 শুনলাম আমরা, তিনি বলছেন কি যেভাবে অ্যাপয়েন্টমেন্টগুলো করা হয়েছে বা নিয়মগুলো মানা হয়নি, সেটাকে তিনি একটা সিস্টেমেটিক ফ্রড বলছেন। সেই সিস্টেমেটিক ফ্রডকে কিন্তু কিছুটা বলে কাউন্টার করা হলো এসএসসির তরফ থেকে। তারা বলছেন কি তাদের কাছে কিছু ডকুমেন্টস রয়েছে বা কিছু ফ্যাক্টস রয়েছে, সেটাতে সেগ্রিগেট করা যেতে পারে। তো সেগ্রিগেশনের উপর একটা জোর দিয়েছে সুপ্রিম কোর্ট, এবং মোডালিটিসগুলো কী হবে সেটা আপনারা কি মনে করছেন সেগ্রিগেশন সম্ভব রয়েছে এবং সেটা এসএসসি করতে পারবে?
দেখুন সবথেকে দুর্ভাগ্য কি জানেন তো, এসএসসি নিজে এসে বলছে হ্যাঁ এখানে ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। ভাবুন, যাদের উপর দায়িত্ব অর্পিত আছে যে তুমি যোগ্য ব্যক্তিদের তাদের মেধার ভিত্তিতে অ্যাপয়েন্টমেন্ট করবে, তারা এসে বলছে হ্যাঁ ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। এর থেকে পরিহাসজনক কোনো কিছু বস্তু হতে পারে যে যাদের উপর দায়িত্ব ন্যস্ত আছে যে তুমি যোগ্যতম ব্যক্তিদের স্কুলে পাঠাবে শিক্ষক হিসাবে, তারাই বলছে যে আমি অযোগ্যদের রেকমেন্ডেশন দিয়েছি। এর থেকে পরিহাসের বিষয় আর কিছু নেই। কিন্তু তারপরেও বলবো যে আমরা কেন বলছি, আমরা বলছি যে যোগ্যদের তাদের আইডেন্টিফাই করুক, অযোগ্যদের আইডেন্টিফাই করুক এসএসসি। অযোগ্যদের চাকরি চলে যাক, সেই স্থলে যোগ্য ব্যক্তিরা চাকরি পান। দেখুন অযোগ্যদের কোনো অবস্থাতেই, যারা ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন ইন লিউ অফ মানি, কারণ আমরা আদালতে বলেছি আজকে যে বাজারে 10 লক্ষ 15 লক্ষ 20 লক্ষ টাকা দিয়ে বাজারে চাকরি বিক্রি হচ্ছে। আজকে প্রধান বিচারপতির বেঞ্চ শুনলো যে পশ্চিমবঙ্গের বাজারে টাকা দিয়ে চাকরি বিক্রি হয়। সেটা তো চিফ জাস্টিস এটা বললেন। ওকে একটা মানুষের একটা ধারণা থাকে সরকারি চাকরি, বিশেষ করে যারা নিম্নবর্গ থেকে আসেন, তারা মনে করেন একটা সরকারি চাকরি পেলে একটা মান সম্মানের কথা থাকে। সেটা নিয়েও প্রশ্ন আজকে উঠে গেল। একদমই এবং সেটাই পশ্চিমবঙ্গের বর্তমানের অবস্থাকে রিফ্লেক্ট করছে যে পশ্চিমবঙ্গের বাজারে চাকরি বিক্রি হচ্ছে। পশ্চিমবঙ্গে যে অথরিটির উপরে আর্টিকেল 12 যে অথরিটির উপরে দায়িত্ব ন্যস্ত আছে যে তুমি যোগ্যতম ব্যক্তিদের লিস্ট করে চাকরি দেবে, তারা বলছে আমি অযোগ্যদের অ্যাপয়েন্টমেন্ট রেকমেন্ডেশন দিয়েছি। মানে এর থেকে পরিহাসজনক আর কিছু হতে পারে না যে তারা স্বীকার করছে যে আমি অযোগ্যদের, মানে পশ্চিমবঙ্গে অযোগ্যদের রেকমেন্ডেশন দেওয়া হয়। এর থেকে পরিহাসজনক আর কিছু হতে পারে। কিন্তু আজকে হাইকোর্টের রায়কে স্টে দিয়েছে সুপ্রিম কোর্ট আপাতত 16 তারিখ অবধি। হ্যাঁ, সেটা ইন্টারিম অর্ডার। কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ ইস্যু উঠে আসছে দাদা, কি ফার্স্ট হাফে আমরা হিয়ারিংয়ে দেখলাম রাজ্য সরকার থেকে আইনজীবী বারবারই ওই যে পয়েন্ট 8 যেটা রয়েছে হাইকোর্টের অর্ডারে, যেখানে কোয়ারসিভ অ্যাকশন বা প্রয়োজন হলে কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেট করতে পারবে সিবিআই, ক্যাবিনেট নোট যারা তৈরি করেছিলেন, সেটা নিয়ে এর আগে রাজ্য সরকার বলেছিল কি ইলেকশন চলাকালীন পুরো ক্যাবিনেটকেই তো হয়তো জেলে পুরে দেবে সিবিআই। সেটার উপরে কিন্তু আজকে স্টে দিয়েছে সুপ্রিম। হ্যাঁ, সেটার উপরে স্টে দিয়েছে, কিন্তু তার সঙ্গে এটাও বলে দিয়েছে যে সিবিআই তদন্ত চলবে। দেখুন সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের বিষয়টি পরবর্তীতে শুনানিতে উঠে আসবে। তার কারণ আমরা আমাদের যে বক্তব্য সেটা রাখবো, এবং সুপার নিউমেরিক পোস্ট যে ক্রিয়েট করা যায় না, এইভাবে পোস্ট ক্রিয়েট করা যায় না বলে একটা অন্যান্য রিট পিটিশন কিন্তু কলকাতা হাইকোর্টে স্টিল পেন্ডিং। সেটা কিন্তু আমরাই বলেছি যে স্টিল পেন্ডিং আছে। দ্বিতীয় হচ্ছে যে সুপার নিউমেরিক পোস্ট যে ক্রিয়েশন যদি ক্যাবিনেট মেমোরেন্ডাম দেখেন, কি দেখবেন সেখানে একটা এক্সপায়ার্ড প্যানেলে, ইভেন সেটা প্রধান বিচারপতিও বলেছেন যে এক্সপায়ার্ড প্যানেলে এতদিন পরে আপনার সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করতে হচ্ছে। সেখানে দেখবেন সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনে দেখবেন ইললিগালিটিস হয়েছে, সেটা কিন্তু কগনিজেন্স নেওয়া হয়েছে। আমরা নির্দিষ্টভাবে সেসব প্লেস করব, কিন্তু আদালতে যেহেতু সময়ের স্বল্পতা রয়েছে, খুব স্বাভাবিকভাবেই সামনে গ্রীষ্মকালীন ছুটি পড়ে যাচ্ছে, খুব স্বাভাবিকভাবেই যেহেতু সকল কাউন্সিলকে শোনা সম্ভব না, আজকেই এই ম্যাটারটি সারাদিন ধরে শুনানি হলো বলে খুব স্বাভাবিকভাবেই এটা একটা একেবারে বলতে পারেন প্রসিডিউরাল স্টে। কিন্তু তার প্রসিডিউরাল স্টে, পদ্ধতিগত একটা স্থগিতাদেশ, অন্তর্বর্তী স্থগিতাদেশ মনে করছেন ফিরদৌস শামীম, কিন্তু 16 তারিখ অর্থাৎ জুলাই মাসের 16 তারিখ পর্যন্ত ইন্টারিম স্টে দেওয়া হলো। কিন্তু আমি পাপিয়া সরাসরি নিউজ রুমে নিয়ে যাব, আমার সহকর্মী পাপিয়া আমাদের সঙ্গে রয়েছে। নিঃসন্দেহে পাপিয়া, এইবারে কিন্তু বল সম্পূর্ণভাবে এসএসসির কোর্টে, তার কারণ এসএসসি শুধুমাত্র যোগ্য এবং অযোগ্য তার একটা সংখ্যা বলেছে। এবার এটা যাবতীয় তথ্য দিতে হবে এবং আদালতকে স্যাটিসফাই করতে হবে। একদম, এসএসসি কে যাবতীয় তথ্য দিতে হবে এই বেসিসে যে কারা যোগ্য কারা অযোগ্য, এবং সবথেকে বড় কথা আদালতকে সন্তুষ্ট হতে হবে, সন্তুষ্ট করতে হবে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, সাময়িক স্বস্তি 26,000, প্রায় 26,000, 25,753 জনের চাকরি যাচ্ছে না, কিন্তু কোন কোন ক্ষেত্রে, অর্থাৎ অতিরিক্ত শূন্যপদ তৈরির ক্ষেত্রে কারা কারা যুক্ত, তাদের ক্ষেত্রে কারা কিভাবে দুর্নীতি করেছে, কারণ দুর্নীতি হয়েছে এটা সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে, কিন্তু কিভাবে দুর্নীতি হয়েছে সেক্ষেত্রে সিবিআই তদন্ত কিভাবে হবে এবং কি নির্দেশ দিল সুপ্রিম কোর্ট? দেখো, সামগ্রিকভাবে কলকাতা হাইকোর্টের যে রায় ছিল তার একাধিক অংশে এই অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে, যেটা আগামী 16 জুলাই পর্যন্ত বহাল থাকবে। প্রথমত বলা হয়েছে যে কলকাতা হাইকোর্টের এই রায়, যেখানে বলা হয়েছিল যে 25,753 জনের চাকরি বাতিল করা হলো, তার উপরে এই অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে। যেখানে বলা হয়েছিল প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে প্যানেলের বাইরে থেকে এবং যারা সাদা ওএমআর জমা দিয়ে, অর্থাৎ খালি ওএমআর জমা দিয়ে চাকরি পেয়েছেন,
তাদেরকে তাদের বেতনের টাকা ফেরত দিতে হবে। এই মর্মে যে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিলেন সেই অংশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি অতিরিক্ত শূন্যপদ কে বা কারা তৈরি করেছিল সেই বিষয়ে সিবিআই তারা ইনভেস্টিগেশন করবে, তার ওপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে, যেটা আগামী 16ই জুলাই পর্যন্ত বহাল থাকবে। ফলত মূল এই তিনটে অংশের ওপর আজকে সুপ্রিম কোর্টের তরফে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। কিন্তু সুপ্রিম কোর্টের তরফে এটাও বলা হয়েছে যে যেখানে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে কারা কারা এই প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে চাকরি পেয়েছেন, কারা কারা প্যানেলের বাইরে থেকে চাকরি পেয়েছেন এবং কারা কারা শূন্য খালি ওএমআর তারা জমা দিয়ে তারা চাকরি পেয়েছেন, সেই মর্মে সিবিআই ইনভেস্টিগেশন করবে। তার ওপর কিন্তু কোনো রকম অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়নি। সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে যে একটা রক্ষা কবচ তাদের দেওয়া হয়েছে যে কোনো রকম কড়া পদক্ষেপ সিবিআই গ্রহণ করতে পারবে না, কিন্তু তার পাশাপাশি ইনভেস্টিগেশনের অংশে কোনো রকম অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়নি। এবং এই রায়ে অত্যন্ত স্পষ্ট করে বলা হয়েছে যে আপাততভাবে কারুর চাকরি যাচ্ছে না, অর্থাৎ কলকাতা হাইকোর্টের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেখানে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হলেও সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে প্রত্যেক চাকরি প্রার্থীকে বা যারা চাকরি করছিলেন তাদের প্রত্যেককে এই মর্মে মুচলেখা দিতে হবে যে এই মামলা শেষ হওয়া পর্যন্ত যারা অযোগ্য বলে প্রমাণিত হবেন তাদেরকে কিন্তু 12% সুদ সমেত তাদের যে বেতন ছিল সেই বেতন ফেরত দিতে হবে। ফলত এটাও কিন্তু এই মামলার ক্ষেত্রে একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। তুমি জানো যে একেবারে সুপ্রিম কোর্টের সামনে এই প্রথমবারের জন্য স্কুল সার্ভিস কমিশনের বক্তব্য হলো যে এই 25,753 জনের যে প্যানেল ছিল সেই প্যানেলের মধ্যে 19,000 যোগ্য ব্যক্তি আছেন যারা চাকরি করছিলেন। ফলত সুপ্রিম কোর্টের সামনে স্কুল সার্ভিস কমিশনকে এখন প্রমাণ করতে হবে যে কারা এই যোগ্য ব্যক্তি এবং কারা এই অযোগ্য ব্যক্তি এবং তারা কিসের ভিত্তিতে এই যোগ্য এবং অযোগ্যদের ভাগটা তারা করছেন, এই পৃথকীকরণের কাজটা তারা কোন পদ্ধতি মেনে একেবারে কোন পদ্ধতিতে এবং সেই পদ্ধতি তথ্য সমেত সেটা কিন্তু সুপ্রিম কোর্টকে জানাতে হবে এসএসসিকে যে যোগ্য এবং অযোগ্য চাকরিপ্রাপক কারা কারা রয়েছেন। কিন্তু আমি কিছুক্ষণ আগে যে ছবিটা দেখাচ্ছিলাম আমি আরেকবার সেই ছবিটা দেখাবো, যারা অনশন করছিলেন যোগ্য হওয়ার পরেও, যারা প্যানেল পুরোপুরি প্যানেল বাতিল হওয়ায় যারা চাকরি হারিয়েছিলেন তারা আজকে ঠান্ডা পানীয় খেয়ে তারা এই অনশন ভঙ্গ করছেন। কৃষ্ণেন্দু অধিকারী আরো বিস্তারিতভাবে ছবিটা আমাদের সামনে তুলে ধরবে। কৃষ্ণেন্দু। একদমই তাই, অনশন করছিলেন 4 জন, তারা আজকে কিছুক্ষণ আগে অনশন তুললেন সুপ্রিম কোর্টের রায়ের পর। আপাতত এক চিলতে হাসি তাদের মুখে। প্রথমত হচ্ছে 16ই জুলাই পর্যন্ত আপনাদের চাকরি বাতিলের যে নির্দেশ সেটা স্থগিতাদেশ, মানে চাকরি বহাল থাকছে, এই সিদ্ধান্তে কি প্রতিক্রিয়া? দেখুন, 16ই জুলাই অবধি যে স্থগিতাদেশ পেলাম তাতে আংশিক হলেও ক্ষণিকের জন্য হলেও আমরা একটা রেহাই পেলাম অবশ্যই, কিন্তু তবে এটা বলতে চাই যে এটা আমাদের সম্পূর্ণ তো নিশ্চয়তা এনে দিতে পারে না। তবে আমরা সবাই চাকুরিজীবী যারা আমাদের এই চাকরির মাইনেতে চলে, আমি আমার যেমন মা বাবার একমাত্র সন্তান, এটা জরুরি ছিল, ভীষণ জরুরি ছিল, কারণ যবে থেকে আমাদের প্যানেল ক্যান্সেল হয়েছে তবে থেকে আমরা পুরো অনিশ্চয়তার মধ্যে এবং মাথায় বাজ পড়ে যাওয়ার মতো অবস্থা ছিল, প্রতিটা দিন বিভীষিকার মতো আমাদের কাটছিল। সেখানে এই স্থগিতাদেশ একটু হলেও আমাদেরকে আশার আলো দেখাচ্ছে এবং যেখানে এই সুপ্রিম কোর্টে আজকে এসএসসি বলতে বাধ্য হয়েছে বা আমরা যারা অনশন করেছি যোগ্য চাকরিহারারা, তার সাথে আমাদের যেসব সাথীরা রাস্তায় নেমেছে এবং আমরাও বিগত দিনে রাস্তায় নেমেছি, আমাদের যে লড়াই, নৈতিক যে লড়াই, সেইটার কাছে কিন্তু এসএসসিকে সামনে নত হতে হলো। এবং এসএসসি কিন্তু শুধু নত হয়ে শুধু তথ্য দিয়েছে এমন নয়, যে 19,000 যে যোগ্য, এই যে তালিকা এসএসসি আজকে পেশ করলো, এটা যোগ্য এবং অযোগ্য এটাকে পরে প্রমাণ করতে হবে। এবং আজকে প্রধান বিচারপতি বলেছেন যে যোগ্য অযোগ্য প্রমাণের ভিত্তিতে পুরো প্যানেল বাতিল হবে না। হ্যাঁ, আমরা তো আশাবাদী, দীর্ঘদিন ধরে আমরা এই দাবি করে আসছিলাম। এসএসসি টালবাহানা করেছিল হাইকোর্টে, সুপ্রিম কোর্টের কাছে আজকে যে তথ্য পরিসংখ্যান দিয়ে বলেছে। তবে একটা কথা আপনাদের মিডিয়ার মাধ্যমে না বললেই না, ওই যে বেতন ফেরত দেওয়ার বিষয়টা, যারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরিটা নিয়েছেন, আদতে যে লিস্টটা এসএসসি দেবে তাদের বেতন ফেরত দেওয়ার বিষয়টাই ওই স্থগিতাদেশ দেওয়া রয়েছে। আমরা যারা নিজের মেধায় চাকরি পেয়েছি আমাদের বেতন ফেরত দেওয়ার কথা হাইকোর্টের অর্ডারেও ছিল না। একেবারে মূল প্রশ্ন এটাই যে একেবারে যারা যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন, দুর্নীতিকে আড়াল করার যে চেষ্টার অভিযোগ মাঝে মধ্যে সামনে আসে, তাদের জন্য তারা কেন খেসারত দিতে যাবেন? রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কে কি বলছেন দেখুন। এখানে মাননীয় বিচারপতি দেবাংশু বসাক
সেই আদেশের ওপর এই অন্তর্বর্তী আদেশ সর্বোচ্চ ন্যায়ালয় দিল। তাই আবার বলছি, বাংলাকে খালি কলুষিত করার যে ঘৃণ্য প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় আর একবার আঘাত হানল অন্তর্বর্তী আদেশ দিয়ে সর্বোচ্চ ন্যায়ালয়, ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয়। এটা অনুমোদিত প্রাতিষ্ঠানিক অনুপ্রাণিত দুর্নীতি, এর সঙ্গে গোটা তৃণমূল যুক্ত। 3, বিজেপির বক্তব্য ছিল যে মেধা প্রতারিত হচ্ছে, সর্বত্র জায়গায় চাকরি বিক্রি হচ্ছে, খোলা বাজার হয়ে গেছে। তাহলে আজকে কি তারা মনে করেন যে একদিকে পার্থ চট্টোপাধ্যায়কে তারা সাসপেন্ড করে দিলেন, পার্থ চট্টোপাধ্যায়ের দিকে সমস্ত দায়ভার দিয়ে দিলেন, অন্যদিকে আবার মুখ্যমন্ত্রী কয়েকদিন পরে বক্তৃতা করে বললেন যে পার্থটাকে বিনা বিচারে ধরে আটকে রাখা হয়েছে। আর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সরকারি প্রেস কনফারেন্সে বলা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় পাপী, কয়েকজনের পাপের কারণে দলকে আজকে এই ধরনের অস্বস্তিকর অবস্থার সম্মুখীন হতে হয়েছে নির্বাচনের আগে। তো স্ববিরোধিতায় ভরা অবস্থান পরিবর্তন করার তৃণমূলের পক্ষ থেকে এসছে। আমরা আমাদের অবস্থানে এখনো স্থির আছি। তাদের রাজনৈতিক অভিসন্ধিটা বাংলার মানুষের সামনে পরিষ্কার হয়ে গেছে। আজকে যারা বসেছিল যে বাংলার 25,753টা পরিবার তাদের চাকরি গেলে তারা তাদের চোখের জলের বিনিময়ে জান্তব উল্লাস করবে, ওদের নেচার মানুষের চোখের জল ফেলিয়ে উল্লাস করা। আর মমতাদি প্রথম দিন থেকে বলেছিলেন যে যতক্ষণ আমরা এই রাজ্যের বুকে ক্ষমতায় আছি একজনও যোগ্য প্রার্থী তাদের যাতে চাকরি বাতিল না হয় তার জন্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে সর্বোচ্চ জায়গায় গিয়ে লড়াই করবে। আজকে সেই লড়াইয়ের প্রাথমিক ফলাফল আপনাদের হাতে এসছে। এরপরে আবার যখন জুলাই মাসে ফাইনাল রিপোর্ট আসবে সেই রিপোর্টের ফলাফলও আপনাদের হাতে আসবে। আমরা তো বলছি তৃণমূল কংগ্রেসের আমলে স্বচ্ছতার উপরে ভিত্তি করে কোনো নিয়োগ কোনো ডিপার্টমেন্টে হয়নি। এটা তো আমাদের অভিযোগ, শুধু একা স্কুল নয়, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, দমকল, বন, পরিবেশ, কোনোটা তো বাদ দেয়নি, সব জায়গায় তো আছে। মুখ্যমন্ত্রী নিজের দপ্তরের গ্রুপ ডি স্টাফ নিয়োগ নিয়ে তারাও তো ধর্মতলায় ময়দানে ধর্নায় বসেছে। মাদ্রাসা শিক্ষা, সেখানেও এক বাবদ, তারা তালিকাই দেয়নি। তাদের ওখানে যে মহিলারা ওখানে ধর্নায় বসছিলেন তাদের আমরা দেখা করতে গিয়ে বলছি আমরা মানুষের মধ্যে আমাদের সঙ্গে ব্যবহার করে না, গেলে দূর দূর করে তাড়িয়ে দেয়। যাচ্ছে পুরো প্যানেল বাতিল করতে, আরেকদিকে সূর্যকান্ত মিশ্র সিপিএম এর যুব সংগঠনকে রাস্তায় নামাচ্ছে যোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে তারা আন্দোলন করবে। একদিকে বিজেপি তার কোটি কোটি টাকা দিয়ে দেশের নামকরা আইনজীবীকে দাঁড় করাচ্ছে পুরো প্যানেল বাতিল করতে, এবং যিনি আওয়াজ তুলেছিলেন ঢাকি সহ বিসর্জন দেব, তিনি বিচারপতির চেয়ারে থাকাকালীন বলেছেন বিজেপির সাথে আমি যোগাযোগ করেছি এবং বিজেপি আমার সাথে যোগাযোগ রেখেছিল। তার বিনিময়ে তিনি তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন কিনা সেটা আগামী দিন সময় বলবে। আমি পঙ্কজ দত্তর কাছে শুরুতেই আসবো। একেবারে মূল প্রশ্ন পঙ্কজ দত্ত এটাই যে যোগ্য কত এবং অযোগ্য কত। আজকে একেবারে এসএসসি স্পষ্ট বলছে যে প্রায় 19,000-এর মতন হচ্ছে যোগ্য যারা চাকরি প্রাপক এবং অযোগ্য বা অবৈধ চাকরি প্রাপক হচ্ছে 8,324। 2021 থেকে আজকে 2024 আমরা আলোচনা করছি। কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট হয়ে আবার কলকাতা হাইকোর্ট। একবারের জন্য এই তথ্য কোন বাধ্যবাধকতার জন্য, কাকে আড়াল করার জন্য এই তথ্য কলকাতা হাইকোর্টে দিল না এসএসসি? এই প্রশ্ন বিভিন্ন মহল থেকে সামনে আসছে। আর আজকে তাহলে কোন চাপের মুখে এই তথ্য দিতে বাধ্য হলো এসএসসি? শুভ্র, স্বাধীনতার পর থেকে এই 75 বছরের মধ্যে এত বড় নির্লজ্জ জালিয়াতি একটা ডিপার্টমেন্টে হয়েছে, এটা কিন্তু স্বাধীন ভারতের ইতিহাসে কিন্তু একটা কলঙ্কের রেকর্ড। সেই রেকর্ড এই স্টেট বহন করছে, সৌজন্যে এই সরকার। এবং সবথেকে বড় কথা যে এই যে স্ক্যামটা হয়েছে, এই স্ক্যামটা কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তির কোনো কারসাজিতে স্ক্যামটা হয়নি, এটা একটা কিন্তু প্রাতিষ্ঠানিক স্ক্যাম, যার জন্য দেখুন 16 থেকে 18 জন আধিকারিক কিন্তু এখনও জেলে এপাশ ওপাশ করছে। এবং সবথেকে বড় কথা, যত টাকার খেলা হয়েছে, যত অযোগ্য প্রার্থী, অনারেবল জাস্টিস দেবাংশু বসাক অ্যান্ড সাব্বার রশিদি, তারা যে 17টা কাউন্ট, 17টা দফায় যে দুর্নীতি চিহ্নিতকরণ করেছেন, এতেই একটা ইউরোপে যদি একটা এই সরকার থাকতো, সরকারটা আপনার রিজাইন করে মান সম্মান গুটিয়ে চলে যেত। কিন্তু এদের তো লজ্জাশরম বলে কোনো বস্তু নেই। এরা এখানে যে কাজটা করেছে, এইটুকু আপনাকে বলতে পারি
যে মাননীয় অনারেবল সুপ্রিম কোর্ট এদের একটা ব্রিদিং টাইম দিল, নয়তো এই ব্রিদিং টাইম না দিয়ে যদি আজকে ডেফিনেটিভ রায় দিত, তাহলে সেই ডেফিনেটিভ রায়টা কিন্তু আজকে এদের নাবিশ্বাসটা উঠে গিয়েছিল, নাবিশ্বাসটা শেষ হয়ে যেত ইলেকশনের টাইমে। সেটা কোনোভাবে এরা কিন্তু সেই ব্রিদিং টাইমটা 16ই জুলাই অবধি পেল, এইটুকু বলতে। আমি সবিতা আমি বলছি দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এইটা, এই এসএসসি তৈরি হয়েছিল দর্শকেরা জানবেন 1998 সালে। মূল উদ্দেশ্য ছিল এটাই যে ছাঁকনির কাজ করা, অযোগ্যদের নিয়োগ নয়, শুধুমাত্র যোগ্য এবং মেধার ভিত্তিতে যারা একেবারে উত্তীর্ণ হবেন তাদের নিয়োগ দেওয়া হবে। আজকে এসএসসি সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে বলছে যে 8300 সামথিং এই পরিমাণে অযোগ্যদের নিয়োগ দিয়েছি আমরা। বলছি এটা কি খুব এসএসসির জন্য বলুন বা রাজ্যের জন্য বলুন খুব গৌরবের বিষয় নাকি? না, এইটা কি গৌরবের বিষয়? সুপ্রিম কোর্টের আজকে এই যে অন্তর্বর্তী স্থগিতাদেশ, আজকে এক প্রকার তো সত্যের জয় হলো। ভারতবর্ষের উচ্চ আদালত এত মানবিক মানে মানবিকতা দেখিয়েছে, তা প্রমাণ করে দিয়েছে। এক ধাক্কায় একটা হাইকোর্টে প্রায় 26,000 চাকরি চলে গেল, আজকে বলা হচ্ছে 19 আর 8,000 সামথিং অযোগ্য। তাহলে স্বাভাবিকভাবে 19,000-এর চাকরি গেল কেন? তাহলে কিসের এত তদন্ত? কারা করছিল তদন্ত? কাদের দ্বারা তদন্ত হচ্ছিল? তাহলে স্বাভাবিকভাবে আজকে ভোটের মুখে বিরোধীদের চুনকালি হয়ে গেল। রাজ্য পুরোপুরি সওয়াল করে গিয়েছে, রাজ্য মন্ত্রিসভা তাকে যাতে সেই অবধি যাতে সিবিআই না পৌঁছতে পারে তার জন্য জোরালো সওয়াল করে গিয়েছে। একবারে তোমার কাছে সুপার নিউমারি পোস্টে সরকারের বক্তব্য না শুনে তাদের কার্যত অপরাধী হিসেবে চিহ্নিত করেছে হাইকোর্ট, যেখানে আত্মপক্ষ সমর্থনের কথা সরকার বলেছে আদালত আমাদেরকে একটা দিশা দেখা। একটাও সুপার নিউমারি পোস্টে রিক্রুটমেন্ট হয়নি, সেই জন্য কলকাতা হাইকোর্ট একেবারে বিচারপতিদের উদ্দেশ্যে মন্তব্য করা যায়। সুপ্রিম কোর্টের কাছে সেইটার জন্যই তো স্টে পেয়েছিল প্রথম দিনের রায়। স্বাভাবিকভাবে আজকে বাংলার মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণে রায় পছন্দ না হলে বিচারপতি এবং কলকাতা হাইকোর্ট সম্পর্কে মন্তব্য করা যাবে। কেন বলছি আমি এখানে দর্শকদের একবার দেখাতে চাইবো, মাত্র 46 মিনিট আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি টুইট করছেন এবং তিনি বলছেন, দ্য অনারেবল সুপ্রিম কোর্ট হ্যাজ ডিফিউজড দ্য বিজেপি's explosive heard last week to malign Bengal's image and destabilized West Bengal government। অর্থাৎ বাংলায় তর্জমা করলে দাঁড়ায় বাংলার ভাবমূর্তি নষ্টে বিজেপির যে বিস্ফোরণ তা নিষ্ক্রিয় করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সত্যের জয় হলো। সুপ্রিম কোর্টের রায়ের পর এই প্রতিক্রিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই এক্স হ্যান্ডেলে পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপনারা দেখতে পাচ্ছেন। তিনি এও বলছেন সব প্রতিবন্ধকতার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, মানুষের পাশে থেকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াই আমরা চালিয়ে যাব। শঙ্কুদেব পণ্ডা। দেখুন, আমি রাজনৈতিক তরজায় যেতে চাই না, আমি বাংলার একজন জুনিয়র পলিটিশিয়ান হিসেবে শুধু একটা ক্লাসরুমের ভিজুয়াল প্রেজেন্টেশন আপনাদের সামনে রাখতে চাই। একবার ভেবে দেখুন যে একজন মাস্টারমশাই পড়াতে ঢুকেছেন আর তাকে ছাত্র পড়ানোর আগে জিজ্ঞেস করছে, স্যার 16 তারিখের পর আপনি আসবেন তো? স্যার আপনার সার্টিফিকেট সব জালি নয় তো? এই পরিস্থিতি তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় সামগ্রিক শিক্ষা ব্যবস্থায়। আমি দৃঢ় বিশ্বাস, আমি দায়িত্ব নিয়ে এখানে আজকে বলে যাচ্ছি, 16 তারিখের পর আমি বেঁচে থাকলে এখানে আমি দেখতে চাই এই এসএসসির চেয়ারম্যান আদৌ তার পোস্টে থাকেন নাকি রেজিগনেশন দিয়ে পালিয়ে যান। নির্বাচনের জন্য টার্গেট করে ওনারা আজকে সুপ্রিম কোর্টে বলেছেন যে এই দুটোর মধ্যে আলাদা করে ওনারা তথ্য আছে তাই জমা দেবেন, এতদিন দেননি। হঠাৎ করে পাল্টি খেয়েছেন, প্রধানমন্ত্রী লিগ্যাল সাপোর্ট দেবেন বলেছেন জেনুইন ছেলেদের, তাই আজকে এই কমিউনিকেশন ওনারা দিয়েছেন। 16 তারিখের পরেও এরা দিতে পারবেন না, এরা রাজনীতি করছে। শেষ করতে দিন সমিত দা, আমাকে ব্যক্তিগত স্তরে নামবেন না, আমাকে উত্তর দিতে দেবেন। 3 নম্বরটা শুনুন না, বেকারত্ব 3 নম্বরটা শুনুন, আমাকে বলতে দিতে হবে। সমিত দা আমি চুপ করে শুনেছি, আপনি এতক্ষণ এসব জাল গল্প দিয়েছেন, শুনুন। আপনারা পুরো রিক্রুটমেন্ট সিস্টেমটা আইসিইউতে পাঠিয়ে দিয়েছেন। এই আইসিইউর ফলাফল থেকে পেশেন্ট বেঁচে ফিরবে না, কারণ এত লম্বা হিয়ারিং এর পর কলকাতা হাইকোর্টে এসএসসি জাস্টিফাই করতে পারেনি যে কারা ন্যায্য আর কারা অন্যায্য। ওনারা শুধু ইলেকশনের টাইমটা কিল করবার জন্য একটা লিগ্যাল প্রসেসের শুরু করেছেন মাত্র, যাতে সময়কে কিল করা যায়। ইমিডিয়েটলি এসএসসি যারা দায়িত্বে আছেন তাদেরকে কাস্টাডিতে নিয়ন্ত্রণ করা উচিত। ভাই আপনার কাছে যদি কারা ন্যায্য কারা অন্যায্য থাকে ওয়েবসাইটে প্রকাশ করুন। সম্পর্ক আপনার কাছে আছে, বল না আপনার কাছে আছে, বলো আপনার কাছে লিস্ট আছে, প্রকাশে নিয়ে আসুন। আজকে কারা পাচ্ছে পাবলিশ করে দিন না। আজকে চুরি করা মাল লক্ষ্মীর ভান্ডার কারা পাচ্ছে, বিজেপি পাচ্ছে না। মানুষের হাতে না সবিতা মূল বক্তব্য এটাই, লক্ষ্মীর ভান্ডার পাওয়া বা সরকারি সুযোগ সুবিধা পাওয়ার সঙ্গে দুর্নীতির কি সম্পর্ক?
দুর্নীতি করে অবৈধভাবে যারা চাকরি পেয়েছেন তারা আমার আপনার করের টাকা কেন মাসের পর মাস বেতন পাবেন? একেবারে সঙ্গত প্রশ্ন এটা। কিন্তু আমি এখানে মুখ্যমন্ত্রী প্রসঙ্গ সমীর চট্টোপাধ্যায় তুললেন, দেখাতে চাইবো আজকে রায়ের পর মুখ্যমন্ত্রী বলছেন যে আজকের এরপর আমি খুশি, মানসিকভাবে তৃপ্ত, বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলছেন সমগ্র শিক্ষক সমাজকে অভিনন্দন জানাই, সুপ্রিম কোর্টকে জানাই আন্তরিক শ্রদ্ধা। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সামনে আমরা রাখছি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে, যেখানে তিনি এই কথা বলেছেন যে 26,000 চাকরি বহাল, স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী, আমি খুশি, মানসিকভাবে তৃপ্ত, বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইনজীবী শীর্ষেন্দু সিনহা রায়ের কাছে আসতে চাইবো। আমি এইখানে একটা সর্বোচ্চ আদালতের মহামান্য প্রধান বিচারপতির একটা উদ্বেগের জায়গা শীর্ষেন্দুতে আমি আপনার কাছে আসতে চাইছি। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলছেন, এটা হচ্ছে প্রথম পর্বের যখন হিয়ারিং চলছে সেই মাঝে মহামান্য প্রধান বিচারপতির মন্তব্য, সরকারি চাকরির অভাব এতটা মূল্যবান বলে ধরা হয়, সেখানে যদি দুর্নীতি হয় এবং সরকারি চাকরির ওপর থেকে যদি ভরসা উঠে যায়, তাহলে সিস্টেমের বাকি রইলটা কি? আপনি বলুন, এটা কোন জায়গা থেকে উদ্বেগ এবং উৎকণ্ঠাটা কোন জায়গায় হয় দুর্নীতির প্রশ্নে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, যেখান থেকে এই পর্যবেক্ষণ বা এই মন্তব্য বেরিয়ে আসে? শিক্ষকরা সমাজের মেরুদণ্ড, আর সেই মেরুদণ্ড যে দুর্নীতি হয়েছে সেটা এসএসসি আজকে মেনে নিল। এই জায়গায় আসতে হবে কেন? আপনারা প্রথমটা ভাবুন, হাইকোর্টে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঘরে প্রথম এই মামলা আসে। সেইখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বারবার এসএসসিকে বলেছিলেন, আপনারা যোগ্য এবং অযোগ্যের তালিকা দিন। অবস্থান পরিবর্তন করছেন, আজকে 8,000 বলছেন, সেদিন 7,000 বলছেন, তারপরে 5,000 বলছেন। সেই জায়গার থেকে ডিভিশন বেঞ্চে জাস্টিস সুব্রত তালুকদারের বেঞ্চে এসেছিল। সুব্রত তালুকদারের পরে সুপ্রিম কোর্ট গেছিল, সুপ্রিম কোর্ট আবার হাইকোর্টে পাঠিয়ে দিয়ে বলেছিলেন স্পেশাল বেঞ্চ করতে। সেখানে জাস্টিস দেবাংশু বসাকের বেঞ্চ এই অর্ডার দিয়েছিলেন। আজকে সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছেন, হাইকোর্টও সেই অর্ডারই দিয়েছে, মনে রাখতে হবে। কারণটা ভাবতে হবে। দেখুন, কারণ হাইকোর্ট বারবার বলছিলেন যে যোগ্য এবং অযোগ্যদের যোগ্য প্রার্থীদের সেটা আপনারা দিন, কারা যোগ্য এবং কারা অযোগ্য। সেদিন যদি এসএসসি যোগ্য এবং অযোগ্যদের তালিকা দিয়ে দিতেন, তাহলে সুপ্রিম কোর্ট অবধি হতো না। আজকে সুপ্রিম কোর্ট সেই কথাটাই বলেছেন যে যোগ্য এবং অযোগ্য দিন, তারপরে দেবেন। আজকে এসএসসি প্রত্যেক দিন অবস্থান বদল করেছেন। সেই জায়গা থেকে ভাবতে হবে যে এসএসসি আজকে ডিটেলস দিতে হবে, নাম, অ্যাড্রেস, মার্কস, পার্সেন্টেজ এবং জেন্ডার। আপনি শুধু সংখ্যায় বললে হবে না। না, সরকারি চাকরি আজকে অবজারভেশন দেখুন, এবং আদালতকে স্যাটিসফাই করতে হবে। প্রধান বিচারপতি বলছেন যে সরকারি চাকরিতে এই রকম প্রাতিষ্ঠানিক দুর্নীতি, আজকে বাংলা কোথায় গেল, বাংলার কোথায় মুখ যাচ্ছে সেটা আমি দুজনকে থামালাম। পার্থ মুখোপাধ্যায়ের কাছে আসবো। আমি বলছি, পার্থদা কথা বলছেন কিছুক্ষণ আগে সমীরদা, কিন্তু পাশাপাশি দেখুন যে সিবিআই তদন্ত, সেখানে কিন্তু কোনো স্টে দেয়নি। একেবারে অতিরিক্ত শূন্য পদের যারা সৃষ্টিকর্তা তাদের বিরুদ্ধে, অর্থাৎ মন্ত্রিসভার বিরুদ্ধেও কিন্তু সিবিআই তদন্ত চালিয়ে যাবে। হ্যাঁ, কোয়ার্সিভ অ্যাকশনের ক্ষেত্রে স্টে দিয়েছে, কিন্তু তদন্তের ক্ষেত্রে কিন্তু কোনো বাধা নেই। দেখুন, আজকে সমস্ত যে ব্যাপারটা হয়েছে, এটা একটাই কথা বলা যায়, সেটা হচ্ছে মনে রাখতে হবে যে পারিপার্শ্বিক প্রেক্ষিতটা কি। আজকে সারা ভারতবর্ষে একটা রাষ্ট্রীয় নির্বাচন হতে চলেছে। সেই নির্বাচনটাকে সামনে রেখে এরকম একটা রায়, বিশেষ করে পশ্চিমবাংলাতেও যখন নির্বাচন হচ্ছে, এই রকম একটা রায় সুপ্রিম কোর্ট দিয়েছে এই নির্বাচনটাকে মাথায় রেখে। কেন দিয়েছে না, আইনটাকে যদি আমরা মনে করি যে আইন কি, আইন হচ্ছে জাস্ট স্পিকিং টু দ্য পিপল থ্রু দ্য ভয়েস অফ দ্য স্টেট, অর্থাৎ মানুষকে ন্যায় বিচার দেওয়ার জন্যে রাষ্ট্রের যে কণ্ঠস্বর, সেটাকে আমরা একটা গণতান্ত্রিক দেশে আমরা আইন বলে ভাবছি। আজকে সুপ্রিম কোর্টও বারবার বলছে, যেটা এর আগে মহামান্য হাইকোর্টও বলেছে, যে যারা ঠিক পথে চাকরি পেয়েছে তাদের যেন স্বার্থের কোনো হানি না হয়। কিন্তু সেটা কি করে সম্ভব ছিল না, যদি আজকে বর্তমানে যারা ক্ষমতায় রয়েছে তারা যদি মেয়াদ উত্তীর্ণ বা সাদা খাতা জমা দেওয়া বা প্যানেলের বাইরে থেকে যারা চাকরি পেয়েছে তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদের চাকরি দেওয়া, মানে অভিযোগ যেটা উঠেছে, তাদের চাকরি দেওয়ার জন্য যদি তারা মানে একবারে সচেষ্ট না হতো, তারা এর অনেক আগেই তারা ওএমআর সিটগুলো রাখতে পারতো। কেন হয়েছে না, বাংলায় আমরা একটা প্রভাব জানি যে যাহা 52 তাহা 53। আজকে আমরা দেখছি যাহা 0 তাহাও 53, 0-53 হয়ে গেছে। ফলে সেই ওএমআর সিট আর কী করে রাখবে? তাকে পুড়িয়ে দিতে বাধ্য হয়েছে, নষ্ট করে দিতে বাধ্য হয়েছে।
আজকে ঘটনাচক্রে যদি সেই ঠিক করে দিতে পারতো যে কারা ন্যায্য পথে পেয়েছে, কারা অন্যায্য পথে পেয়েছে, এতখানি তো যেতেই হতো না, এতগুলো মানুষের চাকরি যেত না। আমি মহানন্দা কাঞ্জিলালের কাছে আসবো। মহানন্দাদি, শিক্ষককে বলা হয় মানুষ গড়ার কারিগর। আমি বলছি আজকে এই দুর্নীতির কারণে যারা সত্যি যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে শিক্ষকতা চাকরিটা পেয়েছেন, তাদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গির যদি বদল হয়, তার দায় রাজ্য সরকার বলুন বা এসএসসি বলুন বা পর্ষদ বলুন, কেউ কি এড়াতে পারে নাকি? দেখো, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম আমরা ছোটবেলায় পড়েছি, যার শ্রদ্ধা নেই সে শিক্ষা লাভ করতে পারে না। শ্রদ্ধার জায়গাটা কি রইল? শিক্ষককে মুচলেকা দিয়ে পড়াতে হচ্ছে। এবং আরেকটা জায়গা, শিক্ষকের পয়েন্ট অফ ভিউ থেকে দেখো যে তার চাকরি থাকবে কি থাকবে না সেই অনিশ্চয়তা, তাহলে কি কোয়ালিটি অফ এডুকেশন সে দিতে পারবে। সেকেন্ড পয়েন্ট যেটা বলবো, যে এখন বলা হচ্ছে যে এসএসসি আইডেন্টিফাই করবে যে যারা যোগ্য, কারা অযোগ্য, কিভাবে করবে। পরবর্তী সমাজ কোন দিকে যাবে ভাবতে পারে? হ্যাঁ, সমাজের তো চূড়ান্ত অবক্ষয়, কারণ শিক্ষার দুর্নীতি সুদূর প্রসারী। একটা কথা বলি, এই যে সেকেন্ডারি প্রুফের কথা বলা হচ্ছে, কিভাবে দেবে? দেখো, প্রথমে হয় রিটেন, তারপর হয় ভাইভা, তারপর একাডেমিক কোয়ালিফিকেশন দেখে তবে তার মার্কিং হয়। তাহলে ওএমআর যদি না থাকে তাহলে সেকেন্ডারি ডকুমেন্ট কোথা থেকে আসবে? আরেকটা কথা বলি, ইন্ডিয়ান এমপ্লয়মেন্ট রিপোর্টে এখন দেশে বেকারত্ব 30% তরুণ তরুণী, অর্থাৎ বেকারদের মধ্যে তরুণ তরুণীর সংখ্যা বেশি। তাহলে এই যে এত যুবশক্তির অপচয় হচ্ছে, এমনিতেই বেকারত্ব, তারপরে এই যারা চাকরি পেয়েছে তাদের মধ্যে এই অনিশ্চয়তা, আমরা দেশটাকে কোন দিকে নিয়ে যাচ্ছি? একেবারে পশ্চিম বাংলায় আজকের থেকে একটা নতুন শ্রেণীর শিক্ষক আপনারা তৈরি করেছেন তৃণমূল কংগ্রেস, যার নাম মুচলেকা শিক্ষক। আমি সমীর বাবুর কাছে জানতে চাই, কলেজে পড়াতে ঢুকলেন আর ছাত্র দাঁড়িয়ে আপনাকে জিজ্ঞেস করলো, স্যার মুচলেকা দিয়ে এসছেন, সহ্য করতে পারবেন? বিরোধীরা সহ্য করতে পারবেন? লজ্জা করবে না? লজ্জা করবে না? বুঝতে পেরেছে যে তাদেরকে বাংলার মানুষ আর চায় না। বিজেপির মুখে কিছুদিন আগে যখন আপনাদের চিহ্নিত হয়ে যাবে, কিছুদিন আগে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোলো, আজ কালকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, যদি তারা বলে যে আমার খাতা অযোগ্যরা দেখেছে, কম নম্বর পেয়েছি, মামলা করে, তখন কি করবেন? খাতা দেখেছে, আমি কম নম্বর পেয়েছি। শুভ্র, এক মিনিট, শুভ্র, যে জিনিসটা সারা ভারতবর্ষের মধ্যে প্রশাসনিক ক্ষেত্রে পশ্চিমবঙ্গের এক্সেলেন্স ছিল নাম্বার 1 ইন অল স্পিয়ার, সেই জায়গাতে এখানে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যেতে হবে কেন? কেন সিবিআই আসবে? কেন ডিভিশন বেঞ্চ আসবে? এটা আমরা তো অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতেই ট্যাকল করতে পারতাম। একেবারে যে রাজ্য এবং যে শহরকে কালচারাল ক্যাপিটাল বলতে আমরা একটা সময় শ্লাঘা বোধ করতাম, আজকের দিনে সেটা কোন দিকে যাচ্ছে ভাববেন নিশ্চয় যারা এই মুহূর্তে টেলিভিশনের সামনে রয়েছেন এবং যারা রাজ্যবাসী। কোন দিকে যাচ্ছে? উপর দিকে নাকি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে? এই প্রশ্ন রেখে অনুষ্ঠান শেষ করলাম।